ভারতে এই মুহূর্তে মানে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল তিনি ভারতে আছেন, হয়তো বন্দী হিসাবে অথবা ভারত সরকারের হেফাজতে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সঙ্গে ভারতের একটা লেনাদেনা হচ্ছে, সমঝোতা হচ্ছে, এবং সেই সমঝোতার প্রেক্ষিতে যে ভারত বাংলাদেশ পারস্পরিক বন্দি বিনিময় চুক্তি আছে, সেই চুক্তির অধীন বাংলাদেশের নিকট জনাব আসাদুজ্জামান খান কামালকে প্রত্যার্পণ করা হচ্ছে। এই ব্যাপারে তিনি খুবই আশাবাদী, এটাই ব্যক্ত করেছেন। তো জনাব শফিকের এই যে ব্যক্তিগত ফেসবুক স্ট্যাটাস, এটি এখন দেশের সমস্ত পত্রপত্রিকার লিড নিউজ। এবং আমরা যারা খবরের দুর্ভিক্ষের মধ্যে আছি, আমরা যারা ইউটিউবে কন্টেন্ট তৈরি করে পেটের ভাত যোগাই বা মনের চাহিদা মেটাই অথবা ভিউ ব্যবসা করি, তারা মূলত জনাব শফিকুল আলম তার যে কোনো বক্তব্যকে, যে কোনো কথাকে আমরা মাথায় করে নাচি এবং এটিকে আমরা বেদ বাক্য হিসেবে মনে করি যে তিনি যেটা বলেছেন এটি উত্তম, এটাই সঠিক, এটাই সত্য এবং এটাই হবে। তাকে নিয়ে আওয়ামী লীগের যারা লোকজন বিদেশে আছেন তারা নানা রকম নেতিবাচক কথা বলেন, তারপরে নানা রকম তার উপাধি আছে এবং তাকে দু চোখে দেখতে পারে না। কিন্তু আমার কেন জানি এই ভদ্রলোককে ভীষণ রকম ভালো লাগে। এর কারণ হলো তিনি আসলেই ভদ্রলোক। এই গত 14 মাস আগে আপনি যদি তার হিস্ট্রি নেন, দেখবেন যে ব্যক্তিগত আচরণ, শিক্ষা দীক্ষা থেকে শুরু করে সব জায়গাতেই তার একটা ভদ্রতার ছোঁয়া আছে। তার চেহারার মধ্যে একটি মধ্যবিত্ত পরিবারের ছাপ আছে এবং তার ছেলে মেয়েদের যে ছবি আমরা দেখেছি সেখানেও নম্রতা, ভদ্রতা, বিনয় এটি প্রকাশিত হয়ে পড়েছে। কিন্তু ক্ষমতা লাভ করার সঙ্গে সঙ্গে তার ভিতরে একটা মারাত্মক বিবর্তন আমরা দেখতে পেয়েছি। সেটি হলো তিনি সর্ব বিষয়ে বিশারদ হয়ে পড়েছেন এবং সর্বক্ষমতার অধিকারী হয়ে পড়েছেন। তিনি ফিজিক্স নিয়ে যেভাবে অনবদ্যভাবে কথা বলেন, কেমিস্ট্রিও তার নজরে বাদ যায় না। তিনি যেভাবে অঙ্ক নিয়ে কথা বলেন, জ্যামিতি নিয়ে তিনি রীতিমতো বিশ্ববিদ্যালয়ে থিসিস করার মতো অবস্থায় পৌঁছে গেছেন। ইতিহাসে তার পারঙ্গমতা অসাধারণ। আবার আইন বিজ্ঞান, যেটিকে বলা হয় জুরিসপ্রুডেন্স, সেখানেও তিনি কম যান না। আবার যদি আপনি ধর্মতত্ত্ব বলেন, থিওলজি, তিনি বাংলাদেশে যারা ধর্ম বিশারদ রয়েছেন মোরলে সবার মুরব্বী হিসেবেই আবির্ভূত হয়েছেন এবং তার আচার আচরণে অনেকটা কিং মেকার হিসেবে একটা মানুষের যে একটা মানচিত্র থাকে, ওনাকে দেখলে মনে হবে যে তিনি আসলে ক্ষমতাধর একজন কিং মেকার, রাজা বানানোর মেশিন, মন্ত্রী এমপি বানানোর মেশিন। এবং আমাদের এই বাংলায় এই মুহূর্তে তার চেয়ে আকর্ষণীয় পুরুষ, তার চেয়ে ক্ষমতাধর পুরুষ এবং তার চেয়ে প্রভাবশালী পুরুষ দ্বিতীয়জন নেই। ইচ্ছাই হোক, অনিচ্ছাই হোক, বিরক্তিতে হোক, প্রেম ও মুগ্ধতায় হোক, আপনাকে ঘুরে ফিরে জনাব শফিকের কাছে যেতেই হবে। তিনি যেই মুহূর্তে ক্ষমতায় বসেছেন তিনি তার পদ ভুলে গিয়েছেন, তিনি তার বয়স ভুলে গিয়েছেন, তিনি স্থানকাল পাত্র নিয়ে অত মাথা ঘামান না। তার যখন ইচ্ছা হয় তিনি এনসিপি নাহিদ ইসলামকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বানিয়ে ফেলেন। তিনি যখন আওয়ামী লীগ নিয়ে কথা বলেন, শেখ হাসিনাকে নিয়ে কথা বলেন, কিংবা কোনো দেশের রাজনৈতিক শীর্ষ নেতৃবৃন্দ, বিশেষ করে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং তার সঙ্গে যারা সহযোগী ছিলেন, তারা সেটা জনাব হাসানুল হক ইনু হন কিংবা রাশেদ খান মেনন হন কিংবা শেখ হাসিনা হন, এটা কোনো বিষয় নয়। তিনি তাদের সবাইকে অপরাধী হিসেবে ট্রিট করেন এবং তাদেরকে অনেকটা যাকে বলা হয় ছোটো ভাই, ছোটো বোন এরকমভাবে কথাবার্তা বলেন, যেমন হাসিনা, ইনু, কামাল, জামাল, রাম, শাম, রনি, ফনি, এরকম। কিন্তু আমরা যেমন একজন মানুষকে সে যত খারাপই হোক না কেন, তার পদ মর্যাদা এবং তার বয়সকে সম্মান করে জনাব বলি, তিনি বলি, আপনি বলি, উনি বলি, এই বিষয়টির ঊর্ধ্বে উঠে গেছেন জনাব শফিক। এটাকে বলা হয় সিদ্ধি লাভ করা। তো মানুষ যখন সিদ্ধি লাভ করেন, অলৌকিকত্ব পান, ভবিষ্যৎ দেখতে পান এবং অনেক অজানা বিষয় এগুলো তিনি জানতে পারেন, তখন দুনিয়ার সবাইকে তার মনে হয় যেন তার সন্তান। ভানুর একটা বিখ্যাত কৌতুক আমরা শুনেছিলাম ছোটকালে। সেটি হলো যে একজন এরকম লোক, তিনি সিদ্ধি লাভ করেছেন। তো সিদ্ধি লাভ করে তিনি সেই ধর্মগুরু হয়ে বসে আছেন। তার জন্মদাতা পিতা সেখানে গিয়েছেন এবং তিনি নাচিনার ভান করে সেই পিতার নাম ধরে বললেন, নারী কেমন আছিস তুই? পিতা তো ভীষণ অবাক। তো তিনি একটু রাগ হতে চাইলেন, কিন্তু সেই যে গুরু বাবা, সিদ্ধি বাবা, তিনি বললেন যে দেখো, আমি সিদ্ধি লাভ করেছি, এখন এই দুনিয়ার সবাই আমার সন্তানের মতো। কথাটা বললাম এই কারণে যে তিনি তার যে
ফেসবুক স্ট্যাটাস, সেখানে এমনভাবে কথা বলেছেন যে কামালকে দিয়ে শুরু হবে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, দন্ডিত আসাদুজ্জামান খান কামাল বা ইত্যাদি আরও অনেক কিছু বলা যেতে পারত। তিনি কেবলই কামালকে দিয়ে শুরু করেছেন। কামাল মিন্স একজন তার ছোট ভাই, তার অধীনস্থ, তার দয়া বা অনুগ্রহ ভাজন। তো এইরকম তার আচরণে, কথাবার্তা এরকম একটা সিদ্ধি ভাব চলে এসেছে। তো এটা নিয়ে ভারতের পত্রপত্রিকাগুলো লিখছে, ইউটিউবে কন্টেন্ট তৈরি হচ্ছে, আওয়ামী লীগের লোকজন রীতিমতো রেগে মেগে অস্থির হয়ে যাচ্ছে এবং অনেকে কিন্তু আবার ভয়ও পাচ্ছে। ভয় পাচ্ছে কারণ যে রাষ্ট্রের আসলে সাধারণত কোনো চরিত্র থাকে না। রাষ্ট্রের চরিত্র নির্ধারিত হয় রাষ্ট্র যারা পরিচালনা করেন তাদের কর্মকাণ্ডের উপর। তো সেই ক্ষেত্রে একটি রাষ্ট্র অন্য একটি রাষ্ট্রের জন্য ভয়ে হোক, লোভে হোক, লালসায় হোক, প্রয়োজনে হোক, অনেক কিছু করতে পারে। আপনারা অতীতে দেখেছেন, যুদ্ধ যখন হতো, যিনি বিজয়ী হতেন তিনি হেরেমে ঢুকে সঙ্গে সঙ্গে আগের বর্ষের স্ত্রী অথবা কন্যা তাদেরকে ক্যাপচার করে বিয়ে শাদী হোক, ধর্ষণ হোক, একসাথে যাপিত জীবন হোক, তিনি তার সেই দৈহিক কামনা বাসনা মুহূর্তের মধ্যে চরিতার্থ করতে পারতেন। এটাকে অনেকে গনিমতের মাল বলেন, কিন্তু ইসলামের আবির্ভাব হওয়ার অনেক অনেক আগে কিংবা যে কোনো রাজনীতিতে এটা একটা চিরাচরিত কমন ফেনোমেনা। তো এটা নির্ভর করে সেই যিনি বিজয়ী হলেন তার ইচ্ছার উপরে। আর পরাজিতের সমস্ত ধনসম্পদ, ময়ূর সিংহাসন, কোহিনূর পাথর সব কিছু বিজয়ীর হয়ে যায়। আমরা এটা ইতিহাস জানি। ২ নম্বর হলো যে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, সম্পর্ক স্থাপনের জন্য বা সম্পর্ক যাতে তৈরি হয় এজন্য অনেক কিছু বিনিময় হতো। দেখা যেত নিজের কন্যাকে রাজপ্রাসাদে পাঠিয়ে দেওয়া হতো, হেরেমে পাঠিয়ে দেওয়া হতো বাদশার মনোরঞ্জনের জন্য। অথবা একেবারে যে শত্রু, যুদ্ধক্ষেত্রের শত্রু, সেই শত্রুর সঙ্গে মিত্রতা স্থাপনের জন্য নিজের কন্যাকে শত্রুর যে বাদশা তার সঙ্গে বিয়ে দেওয়া হতো, অথবা সেই বাদশার সন্তানের সঙ্গে বিয়ে দেওয়া হতো। এই ইটস এ ম্যারেজ ডিপ্লোম্যাসি। বললাম এই কারণে যে রাষ্ট্র তার প্রয়োজনে যে কোনো সময় তার চরিত্র পাল্টাতে পারে। তো ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক এই মুহূর্তে রয়েছে, ভারত যদি মনে করে যে এখন আসলে বাংলাদেশের সঙ্গে তার সম্পর্কটি করতে হবে এবং ইনু সাহেবের সঙ্গে করতে হবে এবং জনাব শফিক সাহেবের সঙ্গে করতে হবে, তাহলে কামাল জামাল যেভাবে জনাব শফিক বলছেন, একইভাবে যে কোনো লোককে বাংলাদেশে ফেরত পাঠাতে পারে। এটা কোনো বিষয় নয়। এই বাংলাদেশ থেকে তো আমরাও অনেক বন্দীকে, যাদেরকে বাংলাদেশ একটা সময় প্রশ্রয় দিয়েছিল, সেই উলফাদেরকে প্রশ্রয় দিয়েছিল, পরের বড়ুয়াকে প্রশ্রয় দিয়েছিল, আবার তাকে আমরা ভারতের কথা মতো বন্দী করে রেখেছি, আবার তাকে ভারতের অনুরোধে আমরা তাদের নিকট প্রত্যার্পণ করেছি। আমরা যদি এই কাজ করতে পারি, ভারত কেন পারবে না? কেন পারবে না বলেন? এবং এটা হতে পারে, রাজনীতিতে শেষ বলে কথা নেই। সাম্প্রতিক সময়ে ভারতের যে নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে জনাব খলিলুর রহমান, বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার বৈঠক, উভয় পক্ষ মুখে কুলু পেটেছে। আমরা